মাউথ অর্গান। সেই সুরই সার্থক, যা মুহূর্তে মুহূর্তে বদলে যায়, সঙ্গীতের সমস্ত নিয়ম তোলপাড় করে নতুন কোনো ধারা জন্ম দেয় এবং নতুন কোনো গল্প বলে। ঠিক একই নিয়মে সেই সমস্ত গল্পও সার্থক, যা রং বদলায় ক্ষণে ক্ষণে। আমাদের আজকের গল্পের মূলেও রয়েছে এক সুর এবং একটি বাদ্যযন্ত্র। দেখা যাক বদলে যাওয়ার খেলায় কে কাকে হারিয়ে দিতে পারে। শুনতে থাকুন সৌমিত্র বিশ্বাসের কাহিনী মাউথ অর্গান। দূরে সূর্য যখন দিগন্তকে স্পর্শ করার চেষ্টা করছিল, তার রং মাখানো সাদা সাদা ঢেউরা আমাদের ঘিরে নাচছিল। অসাধারণ বীচ, না এলে ভুলই হতো। তবে এটার কথা আমরা জানতামই না। এর্নাকুলামে যে হোটেলে উঠেছি, তার মালিকই লাঞ্চের সময় কথায় কথায় বলল যে ফোর্ট কোচির কাছে আরও কিছু বীচ রয়েছে, একদমই নতুন। ডাইরেক্ট বাস তো আছেই, অন্য বাসেও ফোর্ট কোচি অবধি গিয়ে সেখান থেকে অটো নেওয়া যায়। তাছাড়া চাইলে হোটেল থেকে গাড়ির ব্যবস্থাও করে দেবে। ঘরে এসে ঠিক করলাম যে বাসেই যাব। বিকেল নাগাদ বাসটা আমাদের নামিয়ে দিয়ে আরও খানিকটা এগিয়ে উল্টো মুখে ফিরে চলে গেল। আমি জিজ্ঞেস করতে গেলাম যে ফেরার বাস কখন আছে। তার উত্তরে নিজেদের ভাষায় কি যে বলল, কিছুই বুঝলাম না। যেখানে নামালো সেখান থেকে একটু হাঁটলেই সমুদ্র। তবে যতটা নির্জন ভেবেছিলাম তা মোটেই নয়। বেশ ভালোই লোকজন রয়েছে, বেশিরভাগই বিদেশি। সকলেই জলে নেমে লাফালাফি করছে। আগে জানলে সুইমিং ট্রাঙ্ক ভেতরে পড়ে আসতাম। আমি আফসোস করে বললাম, সত্যি গো, খুব ইচ্ছে করছে। ইন্দ্রাণী বলল, তারপর দৌড়ে নেমে গেল জলে। পেছন পেছন আমিও। দিব্যি কাটছিল মুহূর্তগুলো, কিন্তু বাড়ি ফেরার তাড়ায় সূর্যটা ঝুপ করে জলে নেমে পড়ল। সঙ্গে সঙ্গে গোটা আকাশটাই মায়াবী আলোয় ভরে গেল, আর যারা ছিল আশপাশে সব হুড়মুড় করে উঠে পড়তে শুরু করল। আমাদের কোনো তাড়া নেই, সমুদ্রের অনেকটা ভেতরে ঢুকে এসেছি ইতিমধ্যে। যদিও জল তখন অবধি আমাদের পায়ের পাতা ছাড়িয়ে সামান্য খানিকটা উঠেছে। আকাশের রং পাল্টে যাচ্ছে। সেই দিকে দেখতে দেখতে আদুরে গলায় ইন্দ্রাণী বলল, কাল আর পরশু কিন্তু আবার এখানে আসবো। আচ্ছা ঠিক আছে। আমাদের ফেরার ফ্লাইট পরশুর পরের দিন বিকেলে, কাজেই কোনো অসুবিধে নেই। ব্রেকফাস্ট করেই চলে আসবো, কিন্তু সারাদিন এখানেই কাটাবো। আর লাঞ্চ? আশপাশে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এত লোক আসছে যখন, কিছু না কিছু ব্যবস্থা থাকবে। এই ম্যান! দূর থেকে কেউ যেন চেঁচিয়ে উঠল। অন্ধকারটা বেশ গাঢ় তখন। শুনশান বীচ, কেউ কোথাও নেই। আর জল ক্রমশ বাড়ছে এবং বিরাট বিরাট ঢেউ ছুটে আসছে আমাদের লক্ষ্য করে। পাড়ে নারকুল গাছের কাছে একটা হ্যাট পরা লোকের আবছা সিলুয়েট আমাদের হাতছানি দিয়ে ডাকছে, Hey man! What are you doing there? Come back! Come back! কে গো লোকটা? কোনো বদমতলব নেই তো আবার? একটু ভয় পেয়ে ইন্দ্রাণী আমার বাহুর কাছে আঁকড়ে ধরল। ওকে ধরে পাড়ের দিকে ফিরতে ফিরতে আমি বললাম, দেখা যাক। টেনশন বাড়ছে। এত অকস্মাৎ যে অন্ধকার নেমে আসবে আর সবাই আমাদের ফেলে রেখে চলে যাবে আগে ভাবিনি। এই ফাঁকা বিচে যদি কেউ আক্রমণ করে, আমি তো আর অরণ্যদেব নই যে একাই সবাইকে মেরে পাটপাট করে দেব। পেছন থেকে হঠাৎ একটা ঢেউ আততায়ীর মতো ঝাঁপিয়ে পড়ল। পাড়ে আছাড় খেতে খেতেও সামলে নিলাম কোনো রকমে। ভুলটা বুঝতে পারছি, কেউই কিন্তু আমাদের মতো সমুদ্রের অতটা গভীরে যায়নি। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি।
It is not safe in the water now. The sea is rising. Rising, you know. সিলুয়েট বলল। সে ততক্ষণে অদ্ভুত ভঙ্গিতে দুলে দুলে এগিয়ে এসেছে। সাহেবী পোশাক পরা একটা লোক। আরও কিসব বলছিল, পাত্তা না দিয়ে হনহন করে হাঁটা লাগালাম বাস স্ট্যান্ডের দিকে। সাবধানে পা ফেলো। যা অন্ধকার, ভালোই ভালোই ফিরতে পারলে বাঁচি। গোটা বিচে তো দূরের কথা, রাস্তার ধারেও আলো নেই বললেই চলে। অনেকটা দূরত্ব রেখে রেখে যে তিনটে ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে, তারা নিজের সীমানার বাইরে রশ্মি বিকিরণ করবে না। পেছন ফিরে লোকটা নেই দেখে একটু স্বস্তি লাগলো, কিন্তু বাস কখন আসবে? দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় ঘড়ি দেখেই ঘাবড়ে গেলাম। 7:30। এতক্ষণ কেটে গিয়েছে, কিছু টের পাই। নিঝুম রাস্তায় বাস তো দূরের কথা, একটা সাইকেলও নেই। এবার 7:45 নাগাদ ইন্দ্রাণী কেঁদে ফেলল। আমার 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 খুব ভয় করছে, ফিরবো কি করে? চলো এগোই, পেছন থেকে বাস এলে শুনতে পাবো। আর যদি কোনো হোটেল টোটেল দেখতে পাই তাহলে থেকে যেতে হবে। কি কুক্ষণেই যে এখানে এসেছিলাম। হোটেলে একটা ফোন করে দেখো না, বলো যে আমরা আটকে পড়েছি, যদি কোনো গাড়ি পাঠাতে পারে। কি ভাগ্যি যে ফোন নম্বরটা ছিল, এবং কপাল ভালো যে একবারের চেষ্টাতেই ফোন বাজতে শুরু করলো। 3টে রিং হতেই ম্যানেজারের গলা। রুম নাম্বার বলে পরিচয় দিতেই হাউমাউ করে উঠল। কোথায় তোমরা? এখনো ওই বিচে রয়েছো? ওখান থেকে লাস্ট বাস তো বিকেল 5টায় চলে এসেছে। আমি এই জন্য তোমাদের বলেছিলাম গাড়ি নিয়ে যাও, আর তোমরা তো বেরোনোর সময় কিছু বলেও যাওনি। ছি 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 ছি। একটা গাড়ি এখন পাঠাতে পারবে? নইলে তো ফেরার কোনো উপায় দেখছি না। গাড়ি দেখছি, এই সময় কেউ ওদিকে যেতে চাইবে কিনা আমি জানি না। 10 মিনিট পরে আমি রিং ব্যাক করছি। 10 মিনিট পেরিয়ে আমাদের টেনশন বাড়িয়ে সময় এগিয়ে চলল। শেষে এক সময় ম্যানেজারের নাম ভেসে উঠল স্ক্রিনে। সরি, আমাদের ড্রাইভারেরা কেউই ট্রিপ থেকে ফেরেনি, আর যে ট্রাভেল কোম্পানির সঙ্গে আমরা কাজ করি তারা ফোন তুলছে না। আসলে এখন তো অফিসটা বন্ধ হয়ে গিয়েছে। তো তাহলে কাছাকাছি কোনো লজ, মানে রাতটা যদি? হ্যাঁ, একটা আছে বলে শুনেছি, ওই হোমস্টে, বাট আমি ঠিক জানি না। ওয়েট। অনন্তকাল পরে ম্যানেজার জানালো যে বিচের সামনের রাস্তা ধরে আরো এগিয়ে গেলে, মানে ফোর্ট কোচির উল্টো অভিমুখে আন্দাজ 500 মিটার গেলেই দিয়েগো বলে একজনের একটা হোমস্টে থাকতে পারে। অবশ্য বছর 5 আগে একবার কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে অনেকদিন বন্ধ ছিল, নতুন করে খুলেছে কিনা জানা নেই। লোকাল কাউকে জিজ্ঞেস করে নিতে হবে। আমরা যে গাড়ি না নিয়ে কত বড় ভুল করেছি সেটা আর একবার মনে করিয়ে দিয়ে ম্যানেজার বিদায় নিতেই নিঃসঙ্গতাটা আরো চেপে বসল। কারো কাছে যে দিয়েগোর বাড়ির খোঁজ করব, সেই কারো ব্যক্তিটিকে পাবো কোথায়? সর্বত্রই তো অন্ধকার। তাছাড়া আমরা অনেকটা চলে এসেছি, আবার উল্টো মুখে ফিরতে হবে, কিন্তু উপায় তো নেই। হাঁটা শুরু করলাম। খানিকটা আসার পরেই সেই জায়গাটায় চলে এলাম। এখান থেকেই বাঁদিকে নেমে গেলে সমুদ্র। ল্যাম্পপোস্টের টিমটিমে আলোয় মনে হলো রাস্তার ধারে ঝাপসা একটা লোক অল্প স্বল্প টলছে। এগিয়ে গিয়ে বললাম, এক্সকিউজ মি। ইয়েস। কাছে আসতে দেখি সেই লোকটা যে আমাদের জল থেকে উঠে আসতে বলেছিল। গা থেকে ভুরভুর করছে মদের গন্ধ। এখানে মিস্টার ডিয়েগোর? ইয়েস, আই অ্যাম ডিয়েগো।
You need accommodation for the night, no? ইয়েস ইয়েস। Okay. Come with me. Come. বলে দুলে দুলে সামনে চলতে থাকলো, পেছনে আমরা। আমি তো বিচেই বলতে গেলাম যে লাস্ট বাস বেরিয়ে গেছে। And I have a system of homestay. But তোমরা ভেবে নিলে যে আমি ফ্রড, সেই জন্য কথা না শুনেই চলে গেলে। না না, তা ঠিক নয়। আসলে আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি করে গেলে বাস পেয়ে যাবো আর কি। তো Oh no. তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি আমি কিছু বুঝতে পারিনি ভেবেছ? তখন যদি আমার কথাটা শুনতে তাহলে এই হ্যারাসমেন্টটা হতো না। আমি অফার দিতে গেলাম, তোমরা নিলে না, ম্যাটার এন্ডেড দেয়ার। এরপরে তোমাদের দরকার হলে তোমরা আমাকে খুঁজে বের করবে। আমি যে ইনসাল্টেড হতে যাব কেন? এদিকে এদিকে, এটা দি। ওর পেছন পেছন আমরা নারকোল বনের মধ্যে দিয়ে ঢুকলাম। পাতার ফাঁক দিয়ে ভাঙা জ্যোৎস্না এসে পড়েছে। অদূরে শোনা যাচ্ছে সমুদ্রের কল্লোল। আর তারপরেই এসে দাঁড়ালাম ছোট্ট একটা টিলার নিচে। গায়ে সিঁড়ি, ওপরে আলো জ্বলছে। টিলার ওপরে নিয়ে এসে একটা বাংলো প্যাটার্নের বাড়ির দরজা খুলে দিয়ে গোপুর, এই যে তোমাদের ঘর। গোটা ঘরটাই কাঠের। একপাশে অন্তত 4 জন বসতে পারে এরকম একটা পেল্লায় কোচ। রাইটিং টেবিলটা দেখলেই বোঝা যাচ্ছে পুরনো আমলে। ড্রেসিং টেবিলের আয়নাটাও প্রায় এক মানুষ সমান। দেওয়ালের গায়ে যীশু খ্রিস্ট। পাশেই ছবির ফ্রেমে একটা অল্প বয়সী ছেলে, মুখে দিয়েগোর আদল। এরকম ধবধবে বিছানা আমাদের হোটেলের ঘরেও নেই। এর উপরে এক্ষুনি গা ফেলে দিতে পারলে বাঁচি। এদিকে বাথরুম, এইদিকে একটা বারান্দা রয়েছে, ইচ্ছে করলে বসতে পারো। তবে অনেক রাত্রির হয়ে গিয়েছে, না যাওয়াই ভালো। কেন? গেলে কি হবে? না, কিছু হবে না, এমনি এমনি বলছি। ইন্দ্রাণী ততক্ষণে বাথরুমটা দেখে এসে বলল, ওপাশে আরেকটা দরজা রয়েছে, ওদিকে কি আছে? দরজাটা একদম জ্যাম হয়ে রয়েছে, খুলছে না। ওই দরজাটা একদম খোলো না, ফর গডস সেক। কেন? ওদিকে কি আছে? আমার মাথায় ততক্ষণে রহস্যেরা জাল বুনতে শুরু করেছে। একটা ছোট বারান্দা, আর কিছু না। বাট ওদিকে যাওয়ার তো দরকার নেই, তাই না? বারান্দায় বসতে হলে দিকেরটা দিক তো বসা যায়। তা যায়, কিন্তু ওটা কি জন্য করা? মানে ওয়াশরুম টপকে তো কেউ বারান্দায় যাবে না। ওটা করা হয়েছিল ওই ভিজে জামা কাপড় মেলার জন্য। এদিকে দিলে বড্ড আনকুত লাগে, তাই। তাহলে এখন ইউজ করতে বারণ করছো কেন? ইউজ করতে তো বারণ করিনি। সকালে যদি জামা কাপড় কাচতে হয় ওদিকে মিলে দিতে পারবো। কিন্তু দরজাটা খুলছে না তো। আমিও জানি না, সন্ধ্যা হলেই ওই দরজাটা আটকে যায়, কিছুতেই খোলা যায় না। কিন্তু সকাল হলেই খুলে যাবে। ম্যাজিক। মানে সে আবার কি? It happens. আমার কাছে কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই, তবে ওই বারান্দার তো একটাই উদ্দেশ্য, ভিজে কাপড় মেলে দেওয়া। আমার কি মনে হয় জানো, এটা অ্যাবসলিউটলি আমার প্রিজাম্পশন, যে ওদিকে যারা থাকে তারা রাত্রিরে কাপড় ঝোলাটা পছন্দ করে না একদম। তারাই হয়তো বাস থেকে এসে দরজা আটকে দেয়,
সে আবার কি? ওদিকে কারা থাকে? আই ডোন্ট নো, সবাইকে কি আমি চিনি? কিন্তু আছে কি ওদিকে? জেলে বস্তি টাইপের কিছু? না, পুরনো কবরখানা। আমার সারা শরীর অকারণেই শিরশির করে উঠল। তাও বললাম, তুমি যে বললে ওদিকে যারা থাকে তারাই কেউ এসে দরজা বন্ধ করে দেয়। কাঁধ ঝাঁকালো দিয়েগো। আচ্ছা, পুরনো কবরখানা যদি হয় তাহলে ওদিক থেকে কে আসবে? কেউ আসবে না। তাহলে যে তুমি বললে ওদিকে যারা থাকে, বাট আমি বলেছি যে এটা অ্যাবসলিউটলি আমার প্রিজাম্পশন। কিন্তু হঠাৎ আপনার এরকম এই এক কথা নিয়ে তখন থেকে ভ্যানম্যান শুরু করেছে। একটা রাত্রির তো ব্যাপার, ওদিকটা নিয়ে মাথা না ঘামিয়ে যাও, ফ্রেশ হয়ে এসো। ইয়েস ইয়েস ইয়েস, অনেক ধকল গেছে তোমাদের, যাও ফ্রেশ হয়ে নাও। ডিনারের ব্যবস্থা? ভেরি সরি, অলরেডি 9টা বাজে, এখন কোনো অ্যারেঞ্জমেন্ট করা যাবে না। সেই যখন বিচে কথা বলতে গেলাম তখন বললে সব ব্যবস্থা হয়ে যেত, বাট নাও ইটস টু লেট, নট পসিবল। বিচে ওকে পাত্তা না দেওয়ার জন্য লোকটার রাতে যে খুব ঘা লেগেছে বোঝাই যায়। চাপ বাবা, সামান্য কিছুই করা যাবে না? এপাশে ওপাশে মাথা নেড়ে দিয়েগো বুঝিয়ে দিল যে ও কিছুই করবে না। তাহলে এখন খাবার পাবো কোথায়? আশপাশে তো কোনো ছোটখাটো হোটেলও চোখে পড়লো না। হোটেল এখানে কোথায়? লোকে বেড়াতে আসে, দিনের আলো থাকতে থাকতে চলে যায়। হোটেল খুলে কি হবে? তাহলে উপায়? নাথিং ডুইং। না না, ইটস ওকে, একটা রাত তো আমরা ম্যানেজ করে নিতে পারবো। ইয়েস, কারেক্ট। সিন্স দেয়ার ইজ নো অপশন, ইউ হ্যাভ টু ম্যানেজ। কাল ব্রেকফাস্টে কি খাবে এখন বলে দিলে ভালো হয়, আর লাঞ্চেরটা সকালে বলে দিও, তাহলেই হবে। তার দরকার নেই, আমরা ভোরবেলায় বেরিয়ে যাব। ফার্স্ট বাস কখন? অ্যাজ ইউ উইশ। প্রথম বাস সকাল 9:30টায়। ওকে, গুড নাইট। ও বাবা, 9:30? তাহলে তো ব্রেকফাস্ট করে যাওয়াই ভালো। সে তো বটেই, তাহলে বলে দাও বাটার টোস্ট। আমার মনে হয় হেভি ব্রেকফাস্ট করে বেরোনোই ভালো। সকালে কি পাওয়া যাবে? বলতে গিয়ে আমি চমকে উঠলাম, দিয়েগো নেই। এই তো ছিল, গেল কোথায় লোকটা? এক লাফে দরজার কাছে গিয়ে দেখি দিয়েগো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। মিস্টার দিয়েগো! সঙ্গে সঙ্গে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল লোকটা। ব্রেকফাস্টের কথা বলছিলাম। একটাও উত্তর না দিয়ে সে নির্বিকার ভঙ্গিতে ওপরে উঠে এলো। তুমি দুম করে চলে গেলে কেন? দুম করে? হোয়াট দুম করে? গুড নাইট বলে এলাম তো। বাট সো আনকার্টিয়াস অফ ইউ যে তোমরা রেসপন্ড করলে না। এ তো আচ্ছা ঝামেলা। লোকটা দেখি কথায় কথায় অভিমান করে। তুমি বা ব্রেকফাস্ট নিয়ে আলোচনার মধ্যে চলেটা গেলে কেন? কই, তোমরা তো বলেই দিলে যে ব্রেকফাস্ট লাগবে না। ম্যাটার এন্ডেড দেয়ার। আমি তো তারপরে এসেছি। হ্যাঁ, কিন্তু তারপরে তো তোমার সামনেই আমরা ডিসকাস করছিলাম যে ব্রেকফাস্ট করে। সরি স্যার, সেই ডিসকাশনটা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছিল। আই ওয়াজ নট পার্ট অফ দ্যাট। সেটা আমার শোনাটাও ঠিক নয়। উই আর সরি মিস্টার দিয়েগো, বুঝতে ভুল হয়েছিল। এনিওয়ে, ব্রেকফাস্টে কি পাওয়া যাবে? নাথিং। আই এম সরি, যখন জিজ্ঞেস করলাম তখন যদি বলে দিতে সব ব্যবস্থা হয়ে যেত। এখন আর কিছু করার নেই। মানে? অ্যাকচুয়ালি যখন জিজ্ঞেস করলাম তখন বাইরে আমার লোক ওয়েট করছিল। তোমরা বললে যে ব্রেকফাস্ট করবে না, তাই বেরিয়ে এসে আমি ওকে বলে দিলাম যে সকালে কিছু দরকার নেই। ও চলে গেছে। ভেরি সরি, এখন আর কিছু করার নেই। লোকটা কি পাগল না বদমাইশ? ঘটা করে একটা হোমস্টে খুলে বসেছে, অথচ সার্ভিসের কোনো ঠিক ঠিকানা নেই। ওকে ফোন করে বলে দিলেই তো হয়। সরি স্যার, ও সেলফোন ক্যারি করে না।
ওর বাড়িতেও কোনো ল্যান্ডলাইন নেই। আমার ইচ্ছে করছিল হাত পা ছড়িয়ে ডাক ছেড়ে কাঁদি। কি কুক্ষণে যেই বিচে বেড়াতে এসেছিলাম, কোনো রকমে কাল সকালের বাসটা পেলে বাঁচি। Any other help, sir? Within my limited capacity? খাবার জল? ওই যে জাগ দুটো ভরা আছে, তাছাড়াও চাইলে ট্যাপ ওয়াটার ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এনিথিং এলস? আফটার অল তোমরা আমার গেস্ট। ন্যাকামি দেখে সারা শরীর চিড়বিড়িয়ে উঠল। দাঁত কিরমির করে বললাম, গেস্টের চিন্তায় তোমার যে রাতের ঘুম হচ্ছে না বুঝতেই পারছি। মাই প্লেজার, স্যার। সেই সময় বাইরে কোথাও মাউথ অর্গান বেজে উঠল। ভারী বিষণ্ণতার সুর শুনে দিয়েগো কেমন বিহ্বল হয়ে পড়ল। কাঁপা কাঁপা গলায় নিজের মনেই বিড়বিড় করল, That bastard has come again. আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। আমরা কিছুই বুঝতে না পেরে পরস্পরের দিকে অবাক হয়ে তাকালাম। মাউথ অর্গানের সুরটা বুকের মধ্যে কেটে বসছে। কোচের ওপরে দিয়েগো কেমন যেন ভেঙে পড়ল। বব, মাই ডিয়ার বব, কেন আমাকে কষ্ট দিচ্ছিস? এত বছরও কি তোর শান্তি হলো না? লিসেন, রাত্রিরে যদি এই মিউজিকটা পাও, প্লিজ ভয় পেও না। বব বব নিজের মনই বাজায়, কারো কোনো ক্ষতি করে না, তোমাদেরও করবে না। প্লিজ, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ববকে? মাই সান। 5 বছর হলো ওকে হারিয়েছি। ওরই বাইকে চেপে আসছিলাম এই রকমই রাত্রিরে। কেন যে হাই স্পিড তুলেছিল, গর্তটা দেখতেই পাইনি, দুজনেই ছিটকে পড়লাম। মাই গড, হেলমেট ছিল না। আবার সেই বুক মোচড়ানো সুর। যেদিক থেকে আসছে বলে মনে হচ্ছে সেদিকটাতেই কি ওই পুরনো কবরখানা? আমার হাত পা কাঁপছে, ইন্দ্রাণীরও মুখ ফ্যাকাশে। খানিকক্ষণ চুপ করে থেকে দিয়েগো উঠে দেওয়ালের কাছে গেল। সেম অ্যাক্সিডেন্টে যদি একজন চলে যায়, অন্যজন বেঁচে যায়, তাহলে তার মতো অভিশাপ আর নেই। সেই ছবির তরুণের দিকে তাকিয়ে এমন ভাবে বলল যে আমারই বুকটা কেমন খাঁ করে উঠল। ও ইতিমধ্যে হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আর কতদিন স্মৃতি বয়ে চলতে হবে আমাকে? বব আজ অব্দি কারো কোনো ক্ষতি করেনি। তোমরাও ভয় পেও না। তাছাড়াও বাজায়ও ভালো। শুনতে শুনতে দেখবে ঘুম এসে গিয়েছে। কানের কাছে ভূতের বাজনা শুনে আর যারই ঘুম আসুক, আমাদের যে আসবে না সেটা বুঝতে পেরেই সম্ভবত দিয়েগো বলল, আচ্ছা, আমি বারণ করে দিচ্ছি, ঘরের আলোটা প্লিজ নেভাও। আমি আছি তো, ভয় নেই, আসবে না। আফটার অল আই এম হিজ ফাদার। নিজেই আলো নিভিয়ে দিয়ে পর্দা সরিয়ে জানলা খুলে ফেলল। অমনি বাইরে থেকে অল্প একটু জ্যোৎস্না ঘরে ঢুকে এলো। অন্য সময় হলে হয়তো ভালো লাগতো, কিন্তু এখন সেসব উপভোগ করার মতো মানসিক জোর নেই।
ইন্দ্রাণী শক্ত করে আমাকে আঁকড়ে রেখেছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বাইরের জ্যোৎস্না মাখা শূন্যতাকে উদ্দেশ্য করে দিয়েগো বিকট স্বরে চেঁচিয়ে উঠল, Hey Bob! You rascal, stop it! I said stop your bloody chopper! Don't scare my guests, understand? অদ্ভুতভাবেই মাউথ অর্গান থেমে গেল। সে দিয়েগোর ধমকে নাকি অন্য কোনো কারণে কে জানে, কিন্তু মাঝরাত্রিরে আবার বাজনা শুরু হলে সামলাবো কি করে? ব্যাস, নিশ্চিন্ত। তবে এটা মানতেই হবে যে হারামজাদা বাসায় ভালো। পিসটা কেমন লাগলো? তো ভালোই তো। বলছি যে তোমার মোবাইল নাম্বারটা যদি... Yes, yes, দাঁড়াও। Here it is. কি দরকার? এখন বলে দিলেই তো ভালো হয়। সেরকম কিছু নয়, যদি রাত্রিরে হঠাৎ কোনো এমার্জেন্সি হয় আর কি। রাত্রিরে ফোন করলে আমাকে পাবে না। এখন বাড়ি গিয়ে 3 পেগ হুইস্কি খেয়ে ফোন সুইচ অফ করে দেবো, তারপর ঘুমাবো। যা বাবা, ত্রিসীমানায় কেউ নেই রাত্রিরে বিপদ আপদ হলে? সরি, কান্ট হেল্প। আমি যদি মদ না খাই তাহলে ওই অ্যাক্সিডেন্টের স্মৃতি আমাকে ঘুমোতে দেবে না। আমরা হাঁ করে তাকিয়ে রইলাম, কিছুই বলার নেই। লোকটা কি পুরো দস্তুর মাতাল নাকি পাগল? ওকে, বাট আমরা তো সকাল হলেই বেরিয়ে যাব। তোমার পেমেন্ট? ডোন্ট ওয়ারি, আমি টাইমলি চলে আসবো। আর মাই গড, তোমরা ভয় পাচ্ছ? আরে ডোন্ট ওয়ারি, বেটা এখনো বাপের ধমককে ভয় পায়, দেখলে না? নিশ্চিন্তে থাকো, ছোড়া রাত্রিরে জ্বালাবে না। কিন্তু বাপের ধমককে যে ববের ভূত এখন আর ভয় পায় না, সেটা সে মাঝ রাত্রিরে বুঝিয়ে দিল। আমি কিছু টের পাইনি। ঘরে, দালানে, বাথরুমে, বারান্দায় সর্বত্র কয়েকটা আলো জেলে রেখেছিলাম বলেই হয়তো ভয়ঙ্কর কোনো আতঙ্ক আমাদের হচ্ছিল না। চোখটাও কখন যে লেগে গিয়েছিল টের পাইনি। আমেজটা ভাঙল ইন্দ্রাণীর ধাক্কায়। কি হয়েছে? শোনো। সেই সুর, একটা বুক ফাটানো হাহাকার, বহুদিনের চেপে রাখা কষ্ট যেন বেরিয়ে আসছে মাউথ অর্গানের মধ্যে দিয়ে। ভয় ঠিক নয়, কেমন একটা অন্যরকম মন কেমন করা অনুভূতি গ্রাস করছিল আমাদেরই যদি এরকম কষ্ট হয়, তাহলে সন্তানহারা দিয়েগোর অবস্থা কি না হবে। ওই দেখো তোমার কীর্তি। বাইরে বেরোনোর দরজাটা হাট করে খোলা। আমার শরীর কেমন অবশ হয়ে এলো। দিয়েগো চলে যাওয়ার পরে তুমি দরজা বন্ধ করোনি? সত্যি কথাটা বললে ও ভয় পাবে, কেননা দিয়েগো বেরিয়ে যাওয়ার পরে আমি নিজে ছিটকিনি আর খিল দুই বন্ধ করেছি। মনে পড়ছে না, ভেবে তো ছিলাম যে বন্ধ করেছি, এখন তো দেখছি করিনি। এতখানি বেহুশ হলে চলে? আর কিছু না হোক চোর ছাচুরও তো আসতে পারে। বলতে বলতে নিজেই উঠে গেল এবং দরজাটা টেনে বন্ধ করে খিল ছিটকিনি দুটোই লাগিয়ে দিল। বাজনাটা আর আসছে না। আমি চোখ বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু কেমন একটা অস্বস্তি হচ্ছে। আর ছটপটানি দেখে বুঝতে পারছি যে ইন্দ্রাণীরও একই অবস্থা। তাও তো ভাগ্যিস সবকটা আলো জেলে রেখেছি, নইলে টিকতে পারতাম না। এইভাবেই কিছুক্ষণ কাটল। বাইরে থেকে কোনো শব্দ নেই। চোখটা কখন লেগে এসেছিল জানি না। হঠাৎ টং টাং করে শব্দ, তারপর খটাং করে কি যেন মাটিতে পড়ল, আর সেই শব্দেই
চটকাটা কেটে গেল। ধর্মড় করে চোখ খুলতেই সামনের দৃশ্যটা শরীরের প্রতিটা রোমকূপ কাঁপিয়ে দিল। দরজাটা খুলে যাচ্ছে। কনকনে ঠান্ডা হাওয়া ঢুকে আসছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম সেদিকে। চারপাশ নিস্তব্ধ। আমার চুল খাড়া হয়ে রয়েছে। কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই মনে হলো দরজার সামনে কিছু একটা পড়ে রয়েছে। আলো জ্বলছে বলেই বোধহয় ভয়টা অতটা চেপে বসতে পারেনি। উঠে দেখি যে লোহার গোঁজটার উপরে খিলটা লাগানো ছিল সেটা মাটিতে পড়ে। ওটাকে হাতে তুলে বুঝতে পারলাম যে খিলের ভার সহ্য করতে না পেরে গোঁজটা খুলে পড়ে গিয়েছে, ফলে খিলটাও খুলে গেছে। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল। গোঁজটা লাগাতে গিয়ে বুঝলাম যে ফ্রেমের কাঠ পচে গিয়েছে। গুঁজে দিলেও আবার বাইরে থেকে হাওয়ার সামান্য ধাক্কাতেই পড়ে যাবে। ছিটকিনি লাগাতে গিয়ে দেখি যে সেখানকার অবস্থাও তথৈবচ। মানে যতই আটকানোর চেষ্টা করি না কেন দরজা খুলে যাবে। সেই জন্যই দরজা খুলে গিয়েছিল আর আমরা ভয় পেয়ে একসাথে। মোবাইল বের করে ঘড়ি দেখলাম 3:30। দুটো চেয়ার এনে দরজার সামনে ঠেকা দিয়ে বাথরুম থেকে ফিরে আবার শুয়ে পড়লাম। বালিশে মুখ গুঁজে রেখেছি। ঘুম আসছে না, কেমন একটা অস্বস্তি। হয়তো ঘরে আলো জ্বলছে বলেই। আধো ঘুম আধো জাগরণের মধ্যে পাশ ফিরতে গেলাম আর মাথাটা কেমন ঘুরে গেল। তারপর কেউ যেন জোর করেই চোখের পাতা টেনে খুলে দিল। দৃষ্টি গিয়ে পড়ল সামনের দেওয়ালে। যীশুখ্রিস্ট নয়, বরং তার পাশে। এত দূর থেকেও ববের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি। হাসিটা ঝকঝক করছে। হঠাৎ খুব কাছে কোথাও মাউথ অর্গানটা একবার বেজে উঠেই থেমে গেল আর আমার সারা শরীর ঝিমঝিম করে উঠল। আমরা তো উল্টো দিকে, মানে যিশুর দিকে মাথা করে শুয়েছিলাম। হয়তো ইন্দ্রাণী এখনো ওই দিকে। তাহলে এই দিকে ঘুরে গেলাম কি করে? ইন্দ্রাণী যখন দেখেছিল দরজা খোলা তখন তো গ্রিলের গোঁজ খুলে পড়ে যায়নি। প্রায় আর্তনাদ করে ইন্দ্রাণীকে ঠেলা মেরে তুললাম। ও আমার অবস্থা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছে। ধাতস্থ হয়ে ওকে বললাম যে খুব অস্বস্তি লাগছে শরীরে। আচ্ছা, স্পন্ডিলাইটিসটা আবার শুরু হয়নি তো? আমার স্পন্ডিলাইটিসের সমস্যা আছে। খুব বাড়াবাড়ি হলে মাথা ঘুরে যায়। দু একবার আছাড় মেরে ফেলেও দিয়েছে। কিন্তু আজ যে স্পন্ডিলাইটিস নয় সেটা আমি ভালো করেই জানি। কোনো গতিকে বাকি রাতটা কাটল। জানলা দিয়ে আলো এসে যিশুর মুখে পড়তেই চারপাশটা কেমন স্নিগ্ধ হয়ে গেল। কিন্তু দিয়েগো কোথায়? কাল যে অবস্থায় দেখেছি তারপরে আরো 3 পেগ বা বেশি চড়েছে। চড়িয়ে কোথায় উল্টে পড়ে আছে কে জানে। কিন্তু আমাদের তো যেতে হবে। শেষে বিরক্ত হয়ে বেরিয়ে এলাম। সামনে কাউকে দেখতে পেলে দিয়েগোর খোঁজ করে না হয় ওর বাড়ি চলে যাব। ওরকম মারকামারা লোককে যে কেউই চিনবে। চিনতে পারল। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখতে পেয়েছিলাম ছেলেটাকে। জঙ্গলের মধ্যে একটা পাথরের ঢিবির ওপরে বসে রয়েছে। আমাদের নামতে দেখে নিজেই এগিয়ে এলো। মিস্টার ডিয়েগোর গেস্ট? ইয়েস। উনি ঘুমাচ্ছেন, বাট আমাদের বাড়িতে তোমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা আছে। প্লিজ কাম। প্রস্তাব শুনেই বুঝতে পারলাম যে সত্যিই ভীষণ খিদে পেয়েছে। রাতের টেনশনে অতটা টের পাইনি। দিয়েগো লোকটা দেখা যাচ্ছে মাতাল হলেও খারাপ না। ওর সঙ্গে চলতে চলতে একটু অবাকই লাগছিল। চারপাশে এত জঙ্গল ঝোপঝাড়, কাল রাতে কিছুই বুঝতে পারি। চিকেন স্যান্ডউইচ, হাফ বয়েলড ডিম 2খানা, সসেজ, স্যালাড, অসাধারণ কেক আর সুগন্ধি চা পেটে যাওয়ার পরে বুঝতে পারলাম সারা শরীর আরামে জুড়িয়ে যাচ্ছে। দাম মেটানোর পরে বললাম, বাই দ্য ওয়ে, মিস্টার দিয়েগো কি উঠেছেন ঘুম থেকে?
উনি আর কোনোদিন উঠবেন না স্যার। মানে? ওই যেখানে আমি বসেছিলাম পুরনো কবরখানায়, ওখানে উনি ঘুমিয়ে আছেন। হোয়াট? ইয়েস স্যার। 5 বছর আগে বাইক অ্যাক্সিডেন্টে বাবা মারা গেছে। ছেলে নয়, ছেলে আমি, বব। চারপাশের পৃথিবীটা কেমন দুলে উঠল। পড়ে যেতে যেতেও চেয়ার ধরে নিজেকে সামলে নিলাম। তারপর ধপ করে সেখানেই বসে পড়লাম। হোমস্টেটা বাবাই দেখাশোনা করতেন। উনি চলে যাওয়ার পর দেখাশোনার অসুবিধার জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তোমাদের মতো অভিজ্ঞতা অনেকেরই হয়েছে, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। যেদিন রাত্রিরে ওখানে আলো জ্বলতে দেখি, বুঝতে পারি যে বাবা আবার কোনো হেল্পলেস অতিথিকে নিয়ে এসেছেন। কাজেই আমাকে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে রাখতেই হয়। কিন্তু ওই দেওয়ালে যে তোমার... আমার নয়, বাবারই ইয়াং বয়সের ছবি। বাবা আসলে আমাকে ভীষণ ভালোবাসতো, সেই জন্য হয়তো আমাকে ছেড়ে যেতে পারে না। আমিও বাবাকে ভুলতে পারি না। কাল রাত্রিরে তো তোমাদের সঙ্গে অত কথা বলেছে, কিন্তু আমি নিজে একদিনও বাবাকে দেখতে পাইনি। তবে যেদিন ওই বাংলোয় আলো জ্বলে ওঠে, বুঝতে পারি যে বাবা এসেছে, তখন খুব মন কেমন করে। সেটাই বলার জন্য মাউথ গানটা বাজাই। তোমাদের দেখতেও পেয়েছিলাম, জানলায় দাঁড়িয়ে আছো। পুরনো কবরখানায় বসে? না, লুক। বলে পর্দাটা সরিয়ে দিতেই দেখি একটা পায়ে চলা পথের শেষে টিলার ওপরে সেই বাংলো। আমি আমাদের উঠোনে বসে বাজাচ্ছিলাম, আর তোমরা যেদিক দিয়ে যাতায়াত করেছো সেটাই আসলে পুরনো কারখানা। আমি সকালে উঠে বাবার সমাধিতে বসে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, একটা কথা বলো, সকালে যখন ব্রেকফাস্টের ব্যবস্থা করলে কাল রাত্রিরেই তো করতে পারতে। নো, বাবা না নিয়ে গেলে রাত্রিরে কেউই ওখানে যেতে পারে না, আমিও পারি না। এনিওয়ে, তোমাদের বাসের সময় হয়ে গেছে। 9:30 বাস এলো। উঠে জানলার ধারে বসে পড়লাম। কেবল বুঝতে পারছি না যে কাহিনীটা কি সত্যি, নাকি বাপ বেটা দুজনে মিলে প্র্যাকটিক্যাল জোক করেছে। অবশ্য লাভটাই বা কি? ডান হাতের সি বিচ, বাস এগোচ্ছে মন্থর গতিতে। এর মধ্যেই লোকজনের আগমন শুরু হয়েছে। হঠাৎই বুকটা ছ্যাঁত করে উঠল। পাঁচিলের ধারে দুলে দুলে হাঁটছে ওটা কে? এত চেনা হাঁটার ছন্দ সত্যি না মনের ভুল বোঝার আগেই ওকে পেরিয়ে গেল। দিন বদলে রাত হলে এবং রাত বদলে দিন হলে আলোর সঙ্গে সঙ্গে আরো কিছু পাল্টে যায়। তবে সব থেকে বড় যা বদলায় তা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। আর দৃষ্টিভঙ্গি বদলে গেলে নতুন কোনো চমক আসতে বাধ্য। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কাব্যশ্রী।